গুড ইভিনিং এভরিবডি। আমাদের আজকের পর্বে লাস্ট যে তোমাদের চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ বিজ্ঞানের যে লাস্ট চ্যাপ্টার রয়েছে ফার্স্ট ইউনিটের জন্য বা প্রথম যে টার্মিনাল পরীক্ষাটা রয়েছে তার একবারে শেষ অধ্যায়ে আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম। আজকে আমরা রিভিশন করব ওই চ্যাপ্টারটা, কারণ ওই যে মৌলিক যৌগিক আর মিশ্র পদার্থের যে চ্যাপ্টারটা রয়েছে তৃতীয় অধ্যায়, এটা আজকে একেবারে একটা না একবার রিভিশন মেরে দেবো, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা শুনতে যদি কোনো সমস্যা হচ্ছে একটু জানিয়ে দাও, তাহলে আমি ঠিক করে নিই, তারপর ক্লাসটা শুরু করছি। দেখো বলছে আমাদের চারপাশে যে পদার্থ রয়েছে, ধাতু অধাতু আর মিশ্রণ রয়েছে। দেখো আমরা ক রকমের পদার্থ পেয়েছিলাম গো সেদিন, এর আগের যে আমরা আলোচনা করেছিলাম পদার্থ। দেখো তিন রকমের, কি কি ছিল? গ্যাসীয় ছিল। তাহলে কঠিন, তরল আর গ্যাসীয়, দেখো এই তিনটে ধাতুতে মানে পদার্থ ছিল। তো তারপরে ছিল আমাদের, দেখো ধাতু অধাতু ছিল, পড়েছিলাম আমরা সেদিন। ধাতু অধাতুর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য দেখতে পেয়েছিলাম। ধাতুতে আঘাত করলে একটা আওয়াজ হয়, টং টং করে আওয়াজ হয়। তারপরে ধাতুকে দেখলে কি হয়, চকচক করে, তাই না? আর অধাতুতে ঠিক এর উল্টো জিনিসগুলো আমরা দেখেছিলাম। আঘাত করলে খুব একটা শব্দ হয় না, চকচকেও হয় না, তাই না? আর ধাতু সাধারণত আর একটা কি বৈশিষ্ট্য পড়েছিলাম বলো দেখি, কে বলে দেখি, কার মনে আছে দেখি, বলো দেখি, কে বলতে পারবে দেখি? আর একটা বৈশিষ্ট্য, আমরা আঘাত করলে একটা আওয়াজ হয় পেলাম, আর রোদে ধরলে বা এমনি উজ্জ্বল দেখায়, তাকে চকচক করে, আলো পড়লেও চকচক করে। আরো একটা বৈশিষ্ট্য সেদিন পড়েছিলাম আমরা, কি বলতো? হ্যাঁ, তাপের, হ্যাঁ সুপরিবাহী, তাপের সুপরিবাহী। আর কোনো দেখি, আর কোনো কারোর মনে পড়ছে কিনা? হাত তুলতে পারো, হাত তুললে আমি জেনে নিতে পারবো। হ্যাঁ, ধাতুকে পিটলে চ্যাপ্টা হয়ে যায়। গুড। আচ্ছা দেখি, আইতি হাত তুলেছি, দেখি আইতি বলো দেখি। ধাতুর তৈরি কোনো সরু জিনিসকে চাপ দিলে বেঁকে যায়। বেঁকে যায়, ওই যেটা এও বললো, বিতান যেটা বললো যে চাপ দিলে বা প্রেসার দিলে, ধাক্কা মারলে চাপটাও করে দেওয়া যায়, চাপটা করে ওটাকে বাঁকিয়ে নেওয়া যায়, যেটা অধাতুর ক্ষেত্রে হয় না। অধাতু সাধারণত ওটা ভঙ্গুর, চট করে ভেঙে যায়। যেমন ওই যে আমাদের পেন্সিলের যে সিস তোমরা দেখেছো, অনেকটা সেরকম। আচ্ছা, আইতি আজকে নতুন ক্লাসে এসছে, তাকে একটু সবাই মিলে একটু ওয়েলকাম করে দাও, সবাই থ্যাংক ইউ করে দাও। ওয়েলকাম। আচ্ছা, চিনতে পারছো তোমরা ও যে ঢুকেছে? না ঢুকতে প্রথমে বুঝতে পারোনি নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপরে যদি আমরা ধাতু অধাতু পড়েছিলাম, ধাতু অধাতুর পার্থক্য আসতে পারে, কিন্তু 2 মার্কের প্রশ্ন আসতে পারে। এরপরে ধরো আমরা পড়েছিলাম যে ধাতুর কতগুলো বিশেষ বিশেষ গুণ, ওই যেগুলো বলছিলাম এতক্ষণ, বা ধর্ম যেটাকে বলছিলাম। ওই দেখো ছবি দিয়ে দেখাচ্ছে যে তাপের পরিবাহিতা, অর্থাৎ ধাতব কোনো একটা পদার্থ, সেটা এখানে দেখো চামচকে দেখিয়েছে প্রথম ছবিটাতে। পদার্থটা দেখো যখন আগুনের উপরে গিয়ে ধরছে, মোমবাতির উপরে, তো অন্যদিকে যে ধরে রেখেছে, কিছুক্ষণ পরে দেখা যাবে গরমটা ওই প্রান্তে গিয়ে তোমার হাতের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ পরে দেখবে আর ওই চামচটাকে তুমি ধরতেও পারছো না। তার মানে তাপটা ভেতর দিয়ে পরিবাহিত হয়ে গেছে। এই জন্য বলছে ধাতুর এক প্রান্ত গরম করলে সহজে অন্য প্রান্তটা গরম হয়, আর এই ধর্মটাকে বলা হচ্ছে ধাতু পরিবাহিতা, তাপের পরিবাহিতা। তেমনি তড়িতেরও পরিবাহিতা রয়েছে, কারণ তড়িৎটাও একইভাবে যায়। সেদিন একটা পরীক্ষা এর আগের দিন করেছিলাম, তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম ওই পড়ার ভেতরে, এরকম ভাবে একটা প্রশ্ন ছিল, তোমাদের এই বাল্ব জ্বালানোর যে ছবিটা ছিল এরকম ছিল। এই মাঝখানে দেখো পেরেকটাকে ফেলে রাখা হয়েছে, অর্থাৎ ব্যাটারির একটা প্রান্ত প্লাস মাইনাস, এখান থেকে দুটো তার বেরিয়ে এসছে পজিটিভ নেগেটিভ সাইড থেকে, একটা প্রান্ত গিয়ে বাল্বে লেগেছে, আর একটা প্রান্ত গিয়ে বাল্বের আর একটা যে পয়েন্ট আছে সেখানে লাগলে জ্বলে যেত। মাঝখানে দেখো তারটাকে কেটে দিয়ে লোহার একটা পেরেককে ওইখানে ওই কাটা তারের এ প্রান্ত আর ও প্রান্তে লাগিয়ে দিয়েছে। দ্বিতীয় দেখা গেল বাল্বটা জ্বলছে। তার মানে কি, লোহার পেরেকের ভেতর দিয়ে তড়িৎটাও চলে যাচ্ছে।
তো সেই জন্য এটাকে তাপ এবং তড়িৎ দুটোরই পরিবাহী মানে সুপরিবাহী। আবার দেখো এই যে নমনীয়তা, যেটা তখন তোমরা বলছিলে, বিতানও বললো বা আইতিও বলছিল, ধাতুকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়, বেঁকিয়ে নেওয়া যায়, সরু তার তাকে বাঁকিয়ে নেওয়া যায় ভালো করে। এই কাজগুলো কিন্তু করা যায়। আর ব্যতিক্রম কিন্তু একটা রয়েছে, যেটা যে বিদ্যুৎকে পরিবহন করে না সাধারণত অধাতু, কিন্তু একটা অধাতু আছে, সেদিন বলেও ছিলাম তোমাদেরকে, যে এই ব্যতিক্রমগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, এরা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি। কারণ এমনি স্বাভাবিক এক্সাম্পল তোমরা দিয়ে চলে যাবে, কিন্তু যেটা যেটা ব্যতিক্রম, যে স্বাভাবিক ধর্ম ধাতুর অধাতুর ঠিক তার উল্টোটা যখন আসবে, যদি থাকে সেটাকে তোমাকে মনে রাখার ব্যবস্থা করতে হবে, সেটাকে বেশি যত্ন নিয়ে পড়তে হবে। বিশুদ্ধ পদার্থ আর মিশ্র পদার্থ তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, ওই চ্যাপ্টারটাকে আজকে একটু ওই ঝালানো হচ্ছে, ধরো সব রকম জিনিসটাকে একটু এদিক ওদিক করা হচ্ছে। যদি প্রশ্ন সময় থাকে পরের দিকে আমরা প্রশ্ন শুরু করব, হ্যাঁ, প্রশ্ন উত্তর পর্ব শুরু করব। তো বিশুদ্ধ পদার্থ আর একটা বলছে মিশ্র পদার্থ। বিশুদ্ধ পদার্থ কাকে বলছে না, যদি দেখা যায় যে কোনো একটা পদার্থকে যত তুমি ভাঙতে থাকো না কেন, যত ক্ষুদ্র করতে থাকো না কেন, যদি সেই একই পদার্থটা পাওয়া যায়, তাহলে সেই পদার্থটাকে বিশুদ্ধ পদার্থ বলা হয়। অর্থাৎ ধরো লোহা, তামা, এই যে বিশুদ্ধ জল বলছে, জলটা বিশুদ্ধ জল বলছে, তার মানে কি বলছে, লোহা তামা একে তুমি যত ছোট করো, যত ক্ষুদ্র জায়গায় যাও না কেন, সেটা কিন্তু ওই অবস্থাতেই থাকবে, তার মানে মানে ওই লোহাই থাকবে, তামাই থাকবে। কিন্তু মিশ্র পদার্থ যখন বলছে, তখন বলছে যে পদার্থগুলোর ভেতরে বিভিন্ন রকম পদার্থ থাকবে। যারা কিরকম, ওই মিশ্র পদার্থের মধ্যে যেমন মৌলিক পদার্থ থাকবে, যৌগিক পদার্থ থাকবে, এইরকম ভাবে মিশবে। যেমন আমাদের বায়ু হচ্ছে একটা মিশ্র পদার্থ, সেখানে কে আছে, নাইট্রোজেন যেটা মৌলিক পদার্থ, অক্সিজেন ওটাও মৌলিক পদার্থ, কার্বন ডাই অক্সাইড CO2 ওটা কিন্তু যৌগিক পদার্থ। কার্বন আর অক্সিজেন CO, দুটো কার্বন অক্সিজেন নিয়ে তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড CO2। জলীয় বাষ্প মানে জল ধরে নিতে পারো, জলীয় বাষ্পটা তৈরি হয় কোত্থেকে, জল থেকে। তারপরে জলীয় বাষ্প আর জল দুজনে একই, অর্থাৎ দুজনের যদি তুমি সংকেত বসাতে যাও তাহলে H2O বসাতে হবে। তাহলে H2O মানে ওখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে এইগুলো মিলেমিশে হচ্ছে বায়ু। তার মানে বায়ুতে যে ভিন্ন ভিন্ন যে পদার্থ, একের বেশি যে পদার্থ ওখানে যে মিশ্রিত হয়ে আছে, সেই পদার্থগুলো কিন্তু শুধুমাত্র মৌলিক হবে বা শুধুমাত্র যৌগিক হবে এমন কোনো কথা নেই। মৌলিক যৌগিক সবগুলো মিলেমিশে ওখানে থাকবে। আর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে মিশ্র পদার্থের, কি বলেছিলাম বলো দেখি, দেখি কে বলতে, কে মনে করে রেখেছে দেখি। আর একটা রয়েছে যে ওই যে পদার্থগুলো দিয়ে তৈরি মিশ্র পদার্থ, তাদের ধর্মের সঙ্গে একটা কি ব্যাপার ছিল, সেইটা কি বলতো, বাকি কারা, আচ্ছা দেখি দাঁড়াও, আইতি হাত তুলেছে, দেখি বলো দেখি আইতি। যৌগিক পদার্থে যে সকল পদার্থ থাকে সেগুলি নিজের ধর্ম পালন করে না, কিন্তু মিশ্র পদার্থে যেটা থাকে সেগুলি নিজের ধর্ম পালন করতে পারে। এই তো ঠিক জায়গায় ধরেছে, একেবারে ঠিক জায়গায় গিয়ে হাজির হয়েছে। বলেছিলাম না যে ধর্মগুলো যৌগিক পদার্থ নিজের ধর্মটা বজায় রাখে না, বজায় রাখে না মানে কোনটাতে বজায় রাখে না, মানে যেটা আইতি বলতে চাইছে যে ধরো H2O, হাইড্রোজেন অক্সিজেন, এই দুটো হাইড্রোজেনের কিছু ধর্ম রয়েছে, আবার অক্সিজেনের কিছু ধর্ম রয়েছে, কিন্তু যখন জল হয়ে যাচ্ছে তখন এই হাইড্রোজেনের ধর্মটাও থাকছে না, অক্সিজেনের ধর্মও থাকছে না, তার ধর্মটা নতুন একটা তৈরি হয়ে। কিন্তু মিশ্র পদার্থে যারা যারা রয়েছে, ধরো হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, প্রত্যেকে বায়ুর ভেতরে থাকাকালীন বা বায়ু হিসাবে থাকাকালীন প্রত্যেকে ধর্ম কিন্তু বজায় রেখেছে। অর্থাৎ হাইড্রোজেনের যা ধর্ম সেটা থাকবে, যেটা কার্বন ডাইঅক্সাইডের ধর্ম সেটাও আছে, বজায় থাকবে, জলের ধর্ম সেটাও বজায় রেখেছে। কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে এইটা হয় না। যৌগিক পদার্থের ক্ষেত্রে যে মৌলগুলো বা যে পদার্থগুলো যোগ হচ্ছে, যোগ হয়ে গিয়ে যৌগিক পদার্থ তৈরি করছে, তার ধর্ম ওখানে
নতুন যে পদার্থ অর্থাৎ যৌগিক পদার্থ যে উৎপন্ন হলো সেই জায়গাটাতে বা সেই পদার্থের ধর্মের সঙ্গে কিন্তু মিল থাকবে না, কিন্তু মিশ্র পদার্থে এটা থাকে। এইটা হচ্ছে একটা বড় গুণ ছিল, আমি যেটা বলেছিলাম সেদিন। যাই হোক, ওগুলো বারবার পড়তে পড়তে মনে পড়বে তোমাদের, একদিনে পড়বে না, কারণ এই ক্লাস 6 যেটা পড়ছো এটা আরো পরের দিকে তোমাদের পড়লে ভালো হতো, আর একটু মাথাটা শক্তপোক্ত হলে। যত বয়স বাড়বে দেখবে যে জিনিসগুলো এখন তোমাদের কাছে কঠিন লাগছে না সেগুলো তখন অনেক ইজি লাগে। হ্যাঁ, ধরো দেখা গেল যে ছাত্রছাত্রীটা 5-এ ভালো ইংরাজি পাচ্ছে না, 6-এ ভালো গিয়ে মানে করতে পারছে না, ইংরেজিগুলো কেমন লাগছে, সে যখন 11-12-এ যাচ্ছে না তখন তাকে যদি 5-6-এর বই দাও তখন তার কাছে মনে হবে অনেক ইজি, বলে এইটা পারিস না। কিন্তু সে যখন নিজে 5-এ ছিল তখন কিন্তু সেটা রীতিমতো কষ্ট লাগে, কারণ এটা হচ্ছে বয়সের থাকে, যত বয়স বাড়বে তত তোমাদের অভিজ্ঞতা বাড়বে, বুদ্ধি ম্যাচুরিটি ব্রেনের ম্যাচুরিটি আসবে, তখন ধরে রাখতে পারবে। এইগুলো তখন কাজ করে আস্তে আস্তে করে। কিন্তু এখন তোমাদের যে বয়সটা তাতে একটু যেন এগুলো একটু কঠিন কঠিন লাগবে, মনে থাকবে না এরকম চলবে। এগুলোকে অনুশীলন করতে হবে বারবার বারবার, যত চর্চা করবে তত দেখবে আস্তে আস্তে করে থেকে যাবে। আর চর্চা মানে মুখস্থ না, কিন্তু আমি বারবার তোমাদেরকে বলেছি, আজ আবারও বলছি যে মুখস্থ করতে যাবে না বিজ্ঞানকে। বিজ্ঞান, অঙ্ক, মানে বিজ্ঞানে যা যা সাবজেক্ট রয়েছে এগুলোকে মুখস্থ করতে যাবে না। মুখস্থ করতে গেলে দেখবে ও তোমাকে ধরা দেবে না। তুমি তাকে হয়তো সাময়িকভাবে পাকড়াও করবে, কিন্তু একটা সময় দেখবে সে তোমার কাছ থেকে ফটকে পালিয়ে যাবে। তুমি ঠিক বিজ্ঞানকে সবসময় যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচার বিশ্লেষণ করে তাকে মনে রাখার চেষ্টা করতে হবে। এবার এই করতে করতে একটা সময় মনে হবে দেখো মনে থেকে গেছে, তখন সেটাকেই তোমরা বলবে যে হয়তো আমার তো মুখস্থ হয়ে গেছে। সেটা যদি হয়তো হোক না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বুঝে পড়তে হবে যেটা বলছি। আচ্ছা, এবার দেখো পরের যে এটা রয়েছে, দেখো ওই যে পৃথকীকরণ, মিশ্রণ পৃথকীকরণের পদ্ধতি। আমাদের দেখো এটা রয়েছে যে চুম্বক দ্বারা একটা পৃথকীকরণ রয়েছে, চুম্বকের দ্বারা পৃথকীকরণের একটা ব্যবস্থাপনা রয়েছে, একটা পরিশ্রাবণ বা ফিল্ট্রেশন রয়েছে, একটা বাষ্পীভবন রয়েছে, জলীয় বাষ্প করছে জল থেকে। দেখো ওই যে চাল ডাল লোহার কণা আলাদা করতে চুম্বক ব্যবহার করা, এটা কিন্তু সেদিন হয়েছিল, দেবস্মিতা মনে পড়ছে? হ্যাঁ, এবারে মনে পড়েছে না, এটা কতদিন হয়েছিল। যাই হোক, আরেকবার দেখে নাও ভালো করে। আচ্ছা, চুম্বক দ্বারা পৃথকীকরণ বলছে চাল ডাল এগুলো লোহার কণা যদি এক জায়গায় থাকে তাহলে প্রথমে বলতে ওই লোহার যে চূর্ণগুলো সেগুলো যদি চুম্বক দ্বারা আকর্ষিত হয়, চুম্বকটাকে যদি এই মিশ্রণের ভেতরে যদি একটু কিছুক্ষণ ঘোরানো যায় তাহলে লোহাগুলো আকর্ষিত হয়ে যাবে। তারপরে দেখা গেল বালি রয়েছে, সেখানে হয়তো এর সঙ্গে দেখবে নুন বা অন্য কিছু বলেছিলাম সেদিন, যে নুন চিনি এগুলো ধরো মিশানো আছে, তাহলে ওটাকে তখন জলে গুলে দিতে হবে। জলে যদি গুলে দেওয়া যায় তাহলে নুন জলটা বা চিনির জলটা যদি আমি অন্য একটা পাত্রে ঢেলে নিই তাহলে ওখানে চলে গেল, বাড়িটা আলাদা হয়ে গেল। আবার ওই যে চিনির জলটা বা নুন জলটাকে নিয়ে হয় রোদে বসিয়ে দিতে হবে, কিংবা একটু তাপ দিলে জলটা বাষ্পীভূত হয়ে যাবে, সেখানে চিনি বা লবণটাকে আলাদাভাবে আবার পাওয়া যাবে। আর পরিশ্রাবণ বলছিলাম কাকে, যে যদি কাদা জল অর্থাৎ যেগুলো হচ্ছে অদ্রাব্য, জলে গুলবে না, সেগুলো হচ্ছে অদ্রবণীয়, আর আরো ছোট ভাষাতে তাকে বলা হয় অদ্রাব্য। তো এই অদ্রবণীয় যে পদার্থগুলো যে লেখা রয়েছে দেখো, জল থেকে কাদা বা অদ্রবণীয় যদি কোনো কণা থাকে যেটা জলে গুলবে না, কিন্তু যখন নাড়িয়ে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে ঘুরপাক খাচ্ছে তার মধ্যে এবং অস্বচ্ছ লাগছে জলটা। শরবত কিন্তু দেখবে বা চিনি যখন জলে গুলে যায় তখন কিন্তু জলটা স্বচ্ছ লাগে, তখন কিন্তু ঘোলাটে লাগে না। এবারে সেই জন্য ওটা কিন্তু আলাদাভাবে ওকে আলাদা করতে হয়। আর এই কাদা কিন্তু জলে গুলে না, কাদা মানে মাটির যে কণাগুলো সেগুলো ওই জলের মধ্যে ঘুরতে থাকে, তখন ওটাকে ওই ফিল্টার পেপারের মাধ্যমে তাকে বা ব্লটিং পেপার কে ইউজ করা যেতে পারে। এই ব্লটিং পেপার বা ফিল্টার পেপারের উপরে জলটা এরকম ভাবে ফানেলের মধ্যে যদি জলটাকে ঢালা যায়, আর নিচে যেটা রয়েছে এটাকে বিকার বলা হয়। তোমরা একটু বড় হলে যখন যদি মানে ল্যাবরেটরিতে যদি কখনো কাজ করো তখন দেখতে পাবে। আর এই বিকারে ওই ফানেলটার ভেতরে একটা পরিশ্রাবণ পেপার বা ওই ব্লটিং পেপার এটাকে বা ফিল্টার পেপারকে ওখানে রেখে দেওয়া হয় চোঙের মতো করে, এবং তার উপরে জলটা ঢাললে জলটা আস্তে আস্তে করে চুইয়ে নিচের দিকে ছেঁকে বেরিয়ে যাবে, কাদাগুলো ওতে আটকে যায়।
তো এই প্রক্রিয়াটাকে বলা হয় ফিল্ট্রেশন প্রক্রিয়া। আর একটা বলা হয় যে বাষ্পীভবন। নুন জল, চিনির জল একে যদি ফুটিয়ে দেওয়া হয়, ফুটিয়ে দিলে কিন্তু এটা জলটা বাষ্প হয়ে উপর দিকে উড়ে যাবে আর নিচের দিকে নুন বা চিনি এগুলো পড়ে থাকে। তো এই যে পদ্ধতিটা একে বলা হচ্ছে ইভাপোরেশন বা বাষ্পীভবন, বাষ্প হয়ে উপর দিকে উঠে যাচ্ছে। মৌলিক বা যৌগিক পদার্থ, যে বিশুদ্ধ পদার্থ বলছে, তো এই বিশুদ্ধ পদার্থগুলো বলছে না যে এগুলোকে ভাঙলে কি পাওয়া যায়। এর আগে আমরা দেখেছিলাম না, এই যে এইখানটায় দেখো মিশ্র পদার্থ আর বিশুদ্ধ পদার্থ বলা হয়েছিল। তো এই বিশুদ্ধ পদার্থ বলা হয়েছিল যে শুধুমাত্র যখন কোনো পদার্থকে ভাঙতে থাকলে ভাঙতে থাকলে ভাঙতে থাকলে ক্ষুদ্র ক্ষুদ্র আরো ক্ষুদ্র করতে থাকলে যদি সেই একই পদার্থ পাওয়া যায় তখন তাকে বলা হচ্ছিল বিশুদ্ধ পদার্থ। আর যত ভাঙার পরে যদি বিভিন্ন রকমের পদার্থ পাওয়া যায় তখন সেটাকে বলা হচ্ছিল মিশ্র পদার্থ। তো এখানে দেখো সেই বিশুদ্ধ পদার্থকে আবার বলছে যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক, একটাকে বলছে যৌগিক। বলছে একটা ক্ষেত্রে যদি ভাঙতে 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 দেখা গেল যে একটি মাত্র পদার্থ পাওয়া যায়, যাকে ভাঙলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাকে বলছে মৌলিক। আর যৌগিক মানে হচ্ছে যাকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন মৌলিক পদার্থ পাওয়া যায়, ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন জলকে ভাঙতে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে কার্বন, অক্সিজেন, এটাকে তখন বলছে যৌগিক পদার্থ। অর্থাৎ দুটো মৌলিক পদার্থ মিলে, দুটো কেন, দুটোর বেশিও হতে পারে, একাধিক বলবো সেটাকে। ওই জন্য একটা শব্দ যদি ব্যবহার করো তাহলে সেটা হবে একাধিক, ওই বা দুই বা ততোধিক, এই যে শব্দটাও দিয়েছে, অর্থাৎ একের অধিক হবে, দুই হতে পারে, তার থেকেও বেশি হতে পারে মৌলিক পদার্থ করে। যেমন ধরো এই যে বলছি আমাদের ধরো কার্বন ডাইঅক্সাইড CO2 বুঝতে পারলাম, জল H2O বুঝতে পারলাম। তো যদি ধরো আর ধরো তিনটে দিয়ে তিনটে মৌলিক পদার্থ দিয়ে তৈরি, এরকম কোনো কি তোমাদের জানা আছে? চিনি হবে। চিনি? চিনি কি, চিনি কি দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। ইয়েস, এই তো, বাহ। আমার চট করে আমার মাথায় আসছিল না গো, তোমার মাথায় চলে এসছে, বাহ, গুড। আমি একটু সহজ সহজ খুঁজছিলাম, তোমরা দেখছেন খুব সহজ জিনিসই বার করে দিলে। চিনিটা হচ্ছে কি, চিনি বা সুগার, এটা হচ্ছে কি গো, কি দিয়ে তৈরি? এটা হচ্ছে গ্লুকোজ, তাই না? এটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6, এটা তার সংকেত। এই দেখো এখানে কার্বন রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে, আর একটা অক্সিজেন রয়েছে, তিনটে দেখো রয়েছে, তিনটে মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয়েছে। তাহলে ওই জন্য বলছি যে দুই বা ততোধিক যদি মৌলিক পদার্থ থাকে তখন তাকে বলা যায় যৌগিক পদার্থ। যেমন H2O কে দেখলাম আমরা, কার্বন ডাইঅক্সাইডকে দেখলাম, তেমনি এই গ্লুকোজটাকেও পেতে পারে। গ্লুকোজ যেটা চিনি বা সুগার বলছে বা শর্করা বলছে। তো এটা হচ্ছে এই যে C6H12O6, তিনটে এখানে মৌলিক পদার্থ এখানে কিন্তু কাজ করছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো বলছে জল মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? ডেফিনেটলি হাইড্রোজেন, অক্সিজেন দুটো পদার্থ যেহেতু রয়েছে, এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা তোমাদের দেখাচ্ছে যে জলকে যদি, জলের ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা যায়, ওই যে ব্যাটারির একটা প্রান্ত থেকে দেখো যোগ করে দিয়েছে একদিক দিয়ে, আর একটা দিকে রয়েছে মাইনাস পয়েন্টটাকে যোগ করেছে, দেওয়ার পরে দেখা গেল যে দুদিকে দুটো গ্যাস উৎপন্ন হচ্ছে। এবং দেখো হাইড্রোজেন আর অক্সিজেন দুদিকে দুটো গ্যাস উৎপন্ন হয়। তাহলে স্বাভাবিক কারণে দুটো যেহেতু মৌলিক পদার্থ দিয়ে তৈরি জলটা, তো একে আমরা তখন তাহলে নিশ্চয়ই মৌলিক বলবো না, বলবো কি? নিশ্চয়ই বলবো না। তা হাইড্রোজেন, অক্সিজেন আর জল, এই তিনটে ক্ষেত্রে আমরা এবারে দেখো তা ধর্মের কথা বলছিলাম, যেটা আইতি বলছিল না যে দুটো মৌলিক পদার্থকে যদি আমরা পাশাপাশি যোগ করে, মানে দুটো যদি যুক্ত হয় রাসায়নিকভাবে, তাহলে যে যৌগিক পদার্থটা তৈরি হচ্ছে সেই যৌগিক পদার্থটা ধর্ম কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের ধর্মের সঙ্গে মিলবে না। অর্থাৎ যৌগিক পদার্থ যখন তৈরি করছে তখন মৌলগুলো বা যে উপাদানগুলো তৈরি করছে সেই উপাদানগুলো
ধর্ম বজায় রাখতে পারে না নতুন পদার্থে। তাহলে এক্ষেত্রে দেখো হাইড্রোজেন, দেখো তার ধর্ম বলছে কি, দেখো নিজে জ্বলে, আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। অক্সিজেন, এটাও গ্যাসীয় পদার্থ, নিজে জ্বলে না কিন্তু জ্বলতে সাহায্য করে। অক্সিজেন যদি না হয় তাহলে দেখবে আগুন জ্বলবে না। একটা দেশলাইকার দিকে জ্বালতে যাচ্ছ, জ্বলবে না। যদি অক্সিজেন হীন বা বিহীন কোনো জায়গাতে তুমি যদি ওটাকে জ্বালাও, দেখবে জ্বলবে না। তো এই দুটো যখন মিলে গিয়ে জল হলো, তখন কিন্তু আর জলটা দেখো গ্যাসীয় পদার্থ থাকলো না, তরল পদার্থ হলো। আর আগুন নেভাতে সাহায্য করছে, নিজে জ্বলছে না আর জ্বলতে সাহায্যও করছে না, মানে উল্টে জ্বলাটাকে বন্ধ করার কাজে সে সাহায্য করে। তো তার মানে কি, দেখো দুটো পদার্থের তাদের যে নিজ নিজ ধর্মগুলো ছিল হাইড্রোজেন আর অক্সিজেনের, সেই ধর্মগুলো কিন্তু তারা বজায় রাখতে পারলো না যখন তারা রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগিক পদার্থটাকে উৎপন্ন করে। তো এই হচ্ছে মজার ব্যাপার যে হাইড্রোজেন অক্সিজেন ওই যে যৌগের ক্ষেত্রে বলছিল, কিন্তু যেটা বায়ুর ক্ষেত্রে বললাম না, যে বায়ুর ক্ষেত্রে যেমন অক্সিজেন আছে, আবার ওখানে হাইড্রোজেনও আছে। তো তুমি যদি মনে করো যে ওখানে অক্সিজেন আছে, সেই অক্সিজেনটা কাউকে নিয়ে, যেমন ধরো আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তো আমরা তো হাইড্রোজেন বা অন্যান্য যে কার্বন ডাইঅক্সাইড এগুলোকে গ্রহণ করছিলাম, শুধু কিন্তু আমরা অক্সিজেনটাকে নিচ্ছি, কারণ ওটা আমাদের শ্বাসকার্যের সময় লাগছে। তো আমরা ওইখান থেকে শুধু প্রয়োজনীয় আমরা অক্সিজেনটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এসে কিন্তু দেখো আমরা ওটা আলাদাভাবে নিয়ে নিতে পারছি, কিন্তু তার মানে সে মিশ্রিত অবস্থায় আছে কিন্তু আবার আইসোলেটেড অবস্থায়ও আছে। একটা অদ্ভুত মানে পরিস্থিতির মধ্যে মিশ্র পদার্থটা তৈরি হয়। তো সেই জন্য দুটোর মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে। আর একটা বলেছিলাম তোমাদেরকে, এই এক্সাম্পলটা, এইটা মনে রাখার কথা বলেছিলাম সেদিন তোমাদেরকে, যে এটা কখনো ভুললে চলবে না। এখান থেকে প্রশ্ন আসে, শুধু তোমাদের নয়, এটা ক্লাস 9-10 পর্যন্ত এই প্রশ্নটা দেয়। হ্যাঁ, এখন আগে দিত আমাদের সময়, এখন 8 পর্যন্ত তুমি যখন তখন এই প্রশ্নটা পেয়ে যেতেও পারো, তোমরা তো পেতেই পারো, যেহেতু বইতে দিয়েছে, তোমাদের বইতে রয়েছে এইটা, যে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন, এটা দেখো বইতে রয়েছে তোমাদের, যে এটা পুড়লে, অর্থাৎ কোনো ম্যাগনেসিয়াম ধাতুকে বা ফিতাকে, ফিতা বলে ওটাকে, ফিতে বলে, ফিতা বলে। দেখো এই দেখো চাপটা অংশ, দেখো চাপটা, দেখো একটা ফিতের মতো অংশ। তো সেই জন্য বলে যে ম্যাগনেসিয়াম ফিতেটাকে যদি বায়ুতে পোড়ানো হয় তাহলে কি হবে। তো যখনই পোড়ানো হচ্ছে, দহন হচ্ছে, দহন হওয়া মানে কি, অক্সিজেন ওর সঙ্গে যোগ হয়ে গেল। দহন হলে, পুড়তে গেলে, আগুন জ্বলতে গেলে অক্সিজেন লাগবে, অক্সিজেন ছাড়া তো আর যোগ হবে না, মানে পুড়বে না। তো স্বাভাবিক কারণে অক্সিজেনটা যখন পুড়তে সাহায্য করছে, তখন অক্সিজেনটা ওর সঙ্গে যোগ হয়ে যায়, যোগ হয়ে গিয়ে কি হলো, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। তার মানে দেখো একটা রাসায়নিক পরিবর্তন হলো, সেই রাসায়নিক পরিবর্তনে কি হলো, যে ম্যাগনেসিয়াম ধাতু অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো, যুক্ত হয়ে গিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করলো। তো এই ম্যাগনেসিয়াম অক্সাইডের এই যে তোমার এই যে ঘটনাটা, এইটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড মানে যে ছাইটা দেখা যাচ্ছে, এর একটা বিশেষ কালার রয়েছে, দেখো ওই যে পাশে লেখা রয়েছে সাদা গুঁড়ো, সাদা রঙের ছাই পাওয়া যাবে। আর যেহেতু পড়াটা আসছে, পাশে একটু লিখে রেখে দাও, জেনে রেখে দাও, পরের দিকে তোমাদের কাজে লাগবে। মানে কি, ওই যে তোমাদের সংকেত যখন পড়ছো, চিহ্ন সংকেত তো পড়ে ফেলতো, পড়া তো শুরু হয়ে গেছে। এইটা বলছে ছাই তৈরি হয়ে গেল, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হচ্ছে সাদা ছাই, দেখতে লাগছে সাদা ছাই, তাই তো। এইটা হচ্ছে তোমরা লিখে দিলে, তোমাদের যে ক্লাস 6-এর যে পড়া চলছে এখন, মানে তোমাদের এতে স্ট্যান্ডার্ডে এইটুকু, এটা লিখলে চলবে, যে বায়ুতে যখন দহন হচ্ছে, তার মানে এখানে অক্সিজেন হচ্ছে, এটা হচ্ছে দহন প্রক্রিয়া, অক্সিজেন যখন যোগ হচ্ছে, তার মানে যখনই দহন দেখবে এই ফিজিক্যাল সায়েন্সে, মানে জড়বিজ্ঞানের ক্ষেত্রে বা বিজ্ঞানের ক্ষেত্রে, যেখানেই দেখবে দহন হচ্ছে, তার মানে ওখানে বুঝে নিতে ওখানে অক্সিজেন যোগ হচ্ছে ওর সঙ্গে। কারণ বায়ুতে একমাত্র অক্সিজেন রয়েছে যে দহন কার্যের সময় সাহায্য করে।
এটাকে আবার জারণ প্রক্রিয়াও বলে। আরো একটু উঁচুতে যখন যাবে তখন দেখবে জারণ বিজারণ এগুলো আসবে। তখন বলছে অক্সিজেন যখন যোগ হচ্ছে তখন সেটা জারিত হচ্ছে, জারণ প্রক্রিয়া ঘটছে। তো আমাদের এখানে যাই হোক বায়ুমণ্ডলে দহন ঘটছে, দহন হলে তাহলে অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। তা আমরা যখন ম্যাগনেসিয়ামের সংকেত কি গো, দেখি কার মনে আছে, দেখি কে বলে দেখি, বলো। হ্যাঁ, এমজি। আর অক্সিজেনের O2, O2, গুড। এবারে বলো দেখি ম্যাগনেসিয়াম অক্সাইডের কি হবে, MgO। তার মানে এটা কি যৌগ, এটা হচ্ছে কি পদার্থ, কেন মিশ্র কেন হবে, হ্যাঁ যৌগিক তো, হ্যাঁ যৌগিক পদার্থ তো। ম্যাগনেসিয়ামকে দেখো দেখতে কেমন লাগছে, ছবিতে কেমন দেখতে লাগছে, দেখো কেমন দেখতে লাগছে, পাতের মতো, তাই না, ধাতব পাত তো, ধাতু তো একটা, তাহলে ধাতব পাতের মতো লাগছে। আবার দেখো পুড়ছে যখন অক্সিজেন, অক্সিজেনটা কিরকম গ্যাসীয় পদার্থ, দুটো মিলিয়ে উৎপন্ন হয়েছে দেখো কি, সাদা গুঁড়ো ছাই। তার মানে কি হলো, ওই যে ধর্ম বজায় রাখতে পারেনি, তাই না। তো এখানে দেখো এইখানেও তাই, যে যখন এইটা পড়বে, এই যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম অক্সিজেন যোগ হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। এই ম্যাগনেসিয়াম অক্সাইডকে দেখতে সাদা রঙের, আর এটা ছাই, তাই পোড়ালে কি হবে, ছাই পাওয়া যাবে, সেই ছাইটা কিন্তু সাদা রঙ। আবার ঘুরিয়ে দিতে পারে, ঘুরিয়ে প্রশ্ন বলবে কি, যে ম্যাগনেসিয়াম ধাতুকে যদি বায়ুমণ্ডলে পোড়ানো হয়, বায়ুতে পোড়ানো হয়, তাহলে যে সাদা ছাইটা পাওয়া যাবে সেই ছাইটা কি, বা তার নাম কি, সে কোন ধরনের যৌগিক পদার্থ, যে যৌগিক পদার্থ বলছে সেই যৌগিক পদার্থের নামটা কি, ছাইয়ের নামটা কি বলতে হবে, তাহলে কি বলবে ওটা তখন, ম্যাগনেসিয়াম অক্সাইড বলতে হবে। হ্যাঁ, এটি একটি দেখো তাহলে রাসায়নিক পরিবর্তন হলো, ম্যাগনেসিয়াম বাতাসে অক্সিজেনের সাথে মিশে গিয়ে সম্পূর্ণ একটা নতুন পদার্থ তৈরি করে ফেলেছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে, এই তো, আচ্ছা এই যে এবার দেখতে পাচ্ছ, দেখেছো এটা দেখা যাচ্ছে তো নাকি এবারে, নাকি গো, দেখি বিতান দেখতে পাচ্ছ, বিতান, এই তো পরিষ্কার দেখা যাচ্ছে তো। দেবস্মিতা দেখতে পাচ্ছ, আচ্ছা ঢোকো। আচ্ছা আইতি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, আইতি দেখা যাচ্ছে কি, বোর্ড দেখা যাচ্ছে না, বোর্ডের লেখাগুলো, না আমি তো চেঞ্জ করছি, আমি বলছি এখন দেখা যাচ্ছে তো, বোর্ড যখন দেখাচ্ছি তখন দেখা যাচ্ছে তো, ও তাহলে তো ঠিকই আছে, তাহলে অসুবিধা নেই। আচ্ছা তাহলে এইটা কোথায় গেল, তাহলে কোথায় আমরা দেখছিলাম, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাকে ভালো করে মনে রেখে দেবে। এরপর দেখো বলছে, দেখো কার্বন আর অক্সিজেন, আর এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড, মানে আরো একটা এক্সাম্পল তোমাদের জন্য রয়েছে। দেখো আর একটা এক্সাম্পল রয়েছে, জলের যেমন দেখেছিলে হাইড্রোজেন অক্সিজেন আর জল তার ধর্ম, এখানে দেখো আর একটা ধর্মের তুলনা করেছে, দেখো তোমাদের বইতে রয়েছে এগুলো। তো এখানে একটু ছবি টবি দিয়ে সুন্দর করে, যাতে তোমাদের একটু দেখতে ভালো লাগে, বুঝতে সুবিধা হয়, একটু সেই জন্য একটু করা। দেখো কার্বন কঠিন পদার্থ, জ্বালানি হিসেবে এটা ব্যবহৃত হয়, তার মানে কি নিজে জ্বলে, তাই না। কার্বন মানে কি, তুমি একটা কার্বনের উদাহরণ দাও দেখি, খুব পরিচিত কার্বন একটা উদাহরণ দাও দেখি, কে বলো, এই তো, বাহ সবাই জানে দেখছি, কালো সোনা বলা হয় না কয়লাকে, হ্যাঁ মনে রাখবে। আচ্ছা তারপর দেখো অক্সিজেন বলছে গ্যাসীয় পদার্থ, দহনে সাহায্য করে, যেটা এক্ষুনি আমরা আলোচনা করছিলাম, এর আগে আমরা দেখেছিলাম, তাহলে সেটা হচ্ছে দহনে সাহায্য করছে আর গ্যাসীয় পদার্থ। তো যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেল, দেখো কি মজার ব্যাপার, তখন দেখো কোনো কিছু যখন পুড়ে পোড়ানো হচ্ছে, সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, আবার ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে দিয়ে আগুনকে নেভানো হচ্ছে। অক্সিজেন ছিল যে দহনে সাহায্য করছে, কিন্তু যখন কার্বন ডাইঅক্সাইড তো হয়ে গেল, তখন সে দহনকে মানে পুড়তে বা আগুন লাগলে তাকে নিভিয়ে দিতে সাহায্য করে। ওই দেখেছো ফায়ার এক্সটিংগুইশার থাকে না,
অগ্নি নির্বাপক যে যন্ত্র থাকে দেখবে লাল 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 ছোট ছোট সব, দেখবে হসপিটাল, নার্সিং হোম, এগুলো দেখবে এখন রয়েছে। বড় বড় হোটেল টোটেলেও রয়েছে, বড় ছোট এখন সব হোটেলেও রাখতে হবে। আবার এখন বিভিন্ন দোকান টোকান যেগুলো কেমিক্যাল পদার্থ, মেডিসিন বা কেমিক্যাল পদার্থ যেগুলো যারা বিক্রি করে তাদের দোকানেও কিন্তু এইটাকে এখন রাখতে হয়। এগুলো তো বাধ্যতামূলক আর কি। ওই ফায়ার লাইসেন্সটা করাতে গেলে তখন এগুলোকে রাখতেই হয়, যে আচমকা যদি কোনো কারণে আগুন লাগে তখন ওই এটাকে চাপ দিলে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায়, প্রেসার দিয়ে ওটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ওর মধ্যে থাকে। তো ওটা যেই খুলে দেওয়া হয় ছিপিটা, সঙ্গে সঙ্গে প্রেসারটা লুজ হলে ওখান থেকে গ্যাসটা বেরিয়ে যায়, যে আগুনটা যেখানে লেগেছে সেখানে লাগলে ওটা নিভে যায়। তাহলে আগুনটা পোড়ানোর ফলে কোনো একটা পদার্থকে, সে কাঠ হোক কয়লা হোক, এগুলো পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। আর সেই কার্বন ডাইঅক্সাইড নিয়ে ওই যেটা পোড়ানোর সময় বা যখন আগুন জ্বলে, যখন কোনো বস্তু যখন পুড়তে থাকে, আগুন জ্বলতে থাকে, তখন সে আগুনটা নেভাবার জন্য ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে ব্যবহার করা। এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংকেতটা দেওয়া আছে। তাহলে এখানে সি যুক্ত O2, এটা হচ্ছে CO2 হয়ে যাবে তখন। এই যেটা আমরা এখানে লিখলাম Mg যুক্ত O2, এটা MgO, তেমনি ওখানে হবে তখন তাহলে কার্বন, অক্সিজেন, আর তার সঙ্গে তখন ইজিকে মানে তীর চিহ্ন দিয়ে তখন কার্বন ডাইঅক্সাইড লিখে দেবো। দুটো নিশ্চয়ই এখন বুঝতে পেরে গেছো, দুটো তুলনা বোঝা গেল, দুটো যৌগিক পদার্থ দিয়ে তোমাদেরকে এক্সাম্পল বা উদাহরণ হিসেবে দাঁড় করানো হয়েছে, তাই তো। এরপরে দেখো চিহ্ন আর সংকেত, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম কতদিন। চিহ্ন সংকেতটা আমি এর আগে যে আলোচনা হয়েছিল সেই পিডিএফটাও আমি ওই এতে রেখে দেবো, তোমাদের ওই অ্যাপসে থাকবে। আর আজকে যেটা বোঝাচ্ছি এইটাও আমি রেখে দেবো। তো এগুলোকে তোমরা মাঝে মাঝে ওখান থেকে পড়তে পারবে, ওটা ডাউনলোড করতে পারবে না, মানে প্রিন্ট করতে পারবে না, কিন্তু তোমরা ওখান থেকে পড়তে পারবে। কোনো সময় দরকার পড়লে তুমি ওটাকে বার করে পিডিএফটাকে দেখলে এই ছবি টবিগুলো দেখলে আবার মনে পড়ে যাবে পড়াগুলো, এখান থেকে এক্সাম্পল গুলোকে একটু মনে রেখে দেবে। আর একটু বানান টানান ভুল ভাল আছে, সেগুলো তো আমি পড়ানোর সময় বলে যাচ্ছি, একটু মাথায় রাখবে সেগুলো, বানান ভুল হতেও পারে। আর দেখো একটু যেগুলো আমি বানান ভুল আছে আমি বলে যাবো সেগুলো। তো এখানে বলছি দেখো চিহ্ন, হ্যাঁ বলো। বলছি আপনি প্রথম দিন থেকে যে ক্লাস শুরু করেছিলেন ঠিকঠাক সেই রেকর্ডারটা লিখে দিন। আচ্ছা, সেগুলো আমি রাখার চেষ্টা করছি, কতগুলো আছে, কয়েকটা আমাদের নেই, যদি না থাকে আমি আবার একবার রেকর্ডিং করে রেখে দেবো, অসুবিধা নেই। আমি ছোট ছোট করে হয়তো রেকর্ডিং করবো, হয়তো লম্বা 40 মিনিট হবে না, 10 মিনিট 15 মিনিট করে ছোট ছোট করে পাট পাট করে আমি রেখে দেবো, যাতে তোমরা কোনো সময় যদি মনে হয় তাহলে ওগুলোকে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, দরকার পড়লো হয়তো ভাবলে যে আরেকবার শুনে নি, তাহলে বুঝতে সুবিধা হবে, পড়ে নিতে দেখে নিতে পারো, দেখে নেবে। আর এই প্রশ্ন এইগুলো পিডিএফ গুলো আমি রেখে দেবো যাতে তোমাদের সুবিধা হয় ওখানে। আচ্ছা, এরপরে দেখো বলছে যে এই যে চিহ্ন আর সংকেত, চিহ্নটা কি না মৌলের সংক্ষিপ্ত নাম, মৌলের, ভালো করে খেয়াল করবে। আর সংকেত কিন্তু মৌলের নয়, সংকেতটা আছে যৌগের। যৌগ মানে এই যে বললাম H2O, CO2, এগুলো কিন্তু সংকেত। আর চিহ্ন কোনগুলো? সি, এইচ, ও, এমজি, এইগুলো। এই যে এখানে রয়েছে দেখো NaCl, তাহলে Na এটা হচ্ছে চিহ্ন, Cl এটা হচ্ছে চিহ্ন। এই যে খাদ্য লবণ, খাওয়ার লবণটা দেখেছো, তার সংকেত দেখেছো, ওটাকে কি বলে গো একসঙ্গে? ওই যে NaCl রয়েছে, হ্যাঁ, সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড, এর আগের দিন আলোচনা হয়েছিল। এখানে দেখো খাবার নুন বলা হয়েছে সল্ট, NaCl, এই Na কিন্তু সোডিয়াম, Clটা কিন্তু ক্লোরিন, তাহলে Na চিহ্ন, Clটা চিহ্ন, যেহেতু এরা মৌলিক পদার্থ। দুটো যখন যোগ হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে গেল NaCl, তখন হয়ে গেল লবণের সংকেত। লবণের কিন্তু চিহ্ন হবে না, লবণের হলে সংকেত হবে, ফর্মুলা। আর চিহ্ন হচ্ছে সিম্বল, ইংরাজি। হ্যাঁ, ভালো কথা, তোমাদের আরেকবার জানিয়ে দিই যে বিজ্ঞান যখন পড়বে তখন অতি অবশ্যই বাংলার পাশে যে ইংলিশ নেমগুলো থাকে রিডিং মারবে, একটু বারবার পড়ার চেষ্টা, যতবারই পড়বে ততবারই ওটাকে উচ্চারণ করবে একবার। কারণ হচ্ছে তোমাদের বিজ্ঞানে ওই ঠকায়, মানে ইংলিশ যে টার্মটা ওইটা তুলে দিয়ে প্রশ্ন করে দেয়। তুলে দিয়ে মানে কি, ইংরাজিতে তুলবে না, বাংলাতে লিখবে ওইটাকে। মানে বলবে কি যে ফর্মুলা, ময়রে ভস্যৌকা লয়াকা, বলবে ফর্মুলা কি? তুমি দেখলে ফর্মুলা কি তো পড়িনি আমি, কিন্তু তুমি সংকেত কি জানো, যে যৌগের অণুর গঠন যেটা দিয়ে আমরা প্রকাশ করি,
সেটাকে আমরা বলবো সংকেত বা ফর্মুলা। তো সেই ফর্মুলাটা কি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো অনেকে দেখবে ঘাবড়ে গেল, হয়তো পড়েনি ওই ওই যে ইংরেজি টার্মটা। ওই জন্য ইংলিশ টার্মগুলো পড়বে, জীবন বিজ্ঞান, জড়বিজ্ঞান, এই দুটোর ক্ষেত্রে বিশেষ করে তোমরা ইংলিশ টার্মটা কিন্তু প্রতি মুহূর্তে পড়ে পড়ে যাবে। একেবারে যতদিন বিজ্ঞান ছাড়বে না, মানে যদি আপাতত স্কুল লেভেল মানে 12 ধরে রাখতে পারো, তাহলে ততদিন পর্যন্ত ওই কাজটা কিন্তু করে যেতে হবে। তাহলে চিহ্ন বা সিম্বল আর সংকেতের ইংরেজি হচ্ছে ফর্মুলা। তাহলে এখন বোঝা গেল নিশ্চয়ই, চিহ্ন আর সংকেত মনে পড়ে গেছে নিশ্চয়ই। এই দেখো সুগার, চিনি, তার সংকেত দেখো এখানে দিয়েছে কত বলতো, C12H22O11। হ্যাঁ, আর আমি কত দিয়েছিলাম, C6H12O6, তাই তো নাকি, না কি লিখেছিলাম? ঠিক ও, আচ্ছা, তাহলে এইখানে যে এটা দিয়েছে, এটা কত দিয়েছে দেখো বলো দেখি, C12H22 আর O11, তাই তো? আচ্ছা, তাহলে এই যে পার্থক্যটা আমি তো একটা লিখলাম আর এখানে একটা দিয়েছিল, তাহলে ওটা কি আর এটা কি? ওটাও শর্করা, এটাও শর্করা, দুটো শর্করা, তাহলে এটা কি ওটা কি? নিশ্চয়ই কিছু তো ফারাক আছে। কে বলতে পারে দেখি তো? যদি না বলতে পারে আমি বলে দেবো নিশ্চয়ই, দেখি কে বলে দেখি। এখন থেকে জেনে রাখো, এর প্রশ্ন আসবে, 9-এ উঠলে আসবে। দুটোই কি দ্বিগুণ কি হচ্ছে দেখো তো দেখি, কোথায় দ্বিগুণ কি হচ্ছে? হচ্ছে না, না? তাহলে কি হবে, দ্বিগুণ তো হলো না। তাহলে একটা তোমরা চিন্তা করেছিলে, চিন্তা নিশ্চয়ই করছো, তোমরা বুঝতে পেরেছো। চিন্তা এই বিজ্ঞানের যারা বিজ্ঞানের ছাত্র হবে তারা সবসময় চিন্তা করতে হবে, ঠিক হোক ভুল হোক। কারণ বিজ্ঞানীরা জানো তো প্রথম দিকে সবাই ভুল করে, তোমরা যেমন ভুল করছো, আমরা যেমন ভুল করেছি, বিজ্ঞানীরাও প্রচুর ভুল করে, আর ভুল করে করে তারপর ঠিকগুলোতে পৌঁছে যায়। দেখো এখানে কি বলেছিলাম, আমি বললাম যে শর্করা, এটার সংকেত ছিল C6H12O6। আবার এখন দেখছি আমরা C12H24-22 রয়েছে, আর ও হচ্ছে 12-11 রয়েছে, তাই তো নাকি, না কি বলেছে, এরকম ছিল তো? এইটা বলছে সুগার বা চিনি। এই দুটো ক্ষেত্রেই দেখো কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, এখানেও কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। তো এইটা হচ্ছে শর্করা, এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ বাজারে দেখেছো? গ্লুকোজ গো দেখেছো বাজারে? হ্যাঁ, গ্লুকন ডি খাওনি? খেয়েছো তো? তাহলে সেই গ্লুকোজটা কিন্তু হচ্ছে এইটা, এই যে C6H12O6। এটা এখন এটা তাহলে কি, এটা কেন এরকম সংকেতটা দিল? এই একটা অদ্ভুত ছোট্ট একটা গল্প আছে, গল্পটা একটু বলে দিই, বলে দিলে তাহলে বুঝতে পারি। ব্যাপারটা কি, এই যে গ্লুকোজ, এটা তৈরি করে কে বলো দেখি? এটা তৈরি করে কে? কই সুতন্নি, দেখি সুতন্নি বলবে দেখি, দাঁড়াও, সুতন্নি খাওয়া দাওয়া করছে আমাদেরকে না দেখিয়ে, বলো দেখি সুতন্নি, গ্লুকোজটা তৈরি করে কে? আচ্ছা, এই হাত তুলেছ, অঙ্কুর হাত তুলেছ। রাই, রাই কখন ঢুকলে? অনেকক্ষণ আগে থেকেই ঢুকেছি। ও আচ্ছা, অঙ্কুর বলো দেখি শুনি, কে তৈরি করে? হ্যাঁ, উদ্ভিদ তৈরি করে তো, সালোক সংশ্লেষের সময় কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে, এই যে C6H12O6। তাহলে ওটাকে গ্লুকোজ বলছে। তা গ্লুকোজ, চিনি, শর্করা, শ্বেতসার, কার্বোহাইড্রেট, এগুলো মোটামুটি সবই ওই চিনি বা গ্লুকোজ জাতীয় পদার্থ। এখন তাহলে এইটার আর এইটার মধ্যে পার্থক্য কি? না, এইটা হচ্ছে জলে দ্রবণীয়, এটা হচ্ছে অদ্রবণীয়। এটা জলে দ্রবণীয়, এটা অদ্রবণীয়। অদ্রবণীয়টা কেন না, ওই খেয়েছো, পুঁই শাক খেয়েছো তোমরা? পুঁই শাক, পুঁই শাক খেয়েছো? আচ্ছা, পুঁই শাকে দেখবে যখন তোমরা রান্না করার পরে, মা রান্না করে যখন তোমাদের পুঁই শাকটা দেয়, তখন দেখবে দাঁতে যখন চিবিয়ে চিবিয়ে খাচ্ছ না, তখন দেখবে একটা রসরটে একটা যেন পদার্থ, কি যেন ভালো লাগছে, টেস্ট ভালো, কিন্তু একটা যেন দানা দানা কিছু একটা
সবসময় দেখবে মুখের মধ্যে ঘুরছে, তারপরে আমরা সেটাকে খেয়েও নিচ্ছি, শুধু ফাইবারটা যেটা সেটাকে বাইরে ফেলে দিই, নাহলে বাকিটা কিন্তু খেয়ে নিই। তো সেইটা কি, বা ধরো লাল যে ডাঁটা শাক তার যে কাণ্ডটা যখন খাও, পাতাটা নয় কাণ্ডটা যখন খাও, দেখবে একটু যেগুলো মোটা, একটু মোটা বুড়ো আঙুলের মতো হয়তো মোটা হয়ে গেছে যে ডাঁটাগুলো, সেগুলো যখন চিবিয়ে চিবিয়ে খাও তখন কি খেয়াল করেছো একটা ছোট ছোট দানা দানা যেন একটা কি পদার্থ আমরা খাচ্ছি মনে হচ্ছে, টেস্ট ভালো কিন্তু দানা 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 দানাময় একটা পদার্থ, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্বেত সার, ওইটাকে বলা হয় শ্বেত সার, এইটাকে বলা হয় শ্বেত সার, ইংরেজিতে বলা হয় স্টার্চ। সবই এই গ্লুকোজ, চিনি, সুগার সব একরকম, সব এই স্টার্চ সব একই রকম, শুধু খালি তার রূপটা চেঞ্জ হয়ে গেছে, ওই রূপ চেঞ্জের জন্য সংকেতটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে রূপটা চেঞ্জ কি, এইটা তাহলে কেন, এইটা কি করে, এটাও উদ্ভিদ থেকে পাচ্ছি। আবার আমরা বইতে পড়ছি যে গ্লুকোজ মানে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন হচ্ছে গ্লুকোজ C6H12O6, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এক্ষুনি বলছে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন ওই গ্লুকোজ, আবার দেখছি সেই উদ্ভিদগুলোকে যখন খাচ্ছি তখন দেখছি তার শরীর থেকে বলছে যে স্টার্চ বেরোচ্ছে। স্টার্চটা কি, এটা হচ্ছে উদ্ভিদের শরীরে গ্লুকোজ তো উৎপন্ন করছে, এবং সে উৎপন্ন যখন করছে তখন নিশ্চয়ই তার নিজের প্রয়োজনে করছে না, প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে যাচ্ছে, তো অতিরিক্তটা যখন হচ্ছে তখন সে তার শরীরে জমা রেখে দেয়, সেটা ভবিষ্যতের জন্য সে নিজে খেতে চায় অন্য সময় যখন হয়, আদারওয়াইজ আমাদের জন্য মানে আমরা যে যারা উদ্ভিদকে খাওয়ার খাদ্য হিসেবে গ্রহণ করি, আমরা ওইটাকে তখন খেয়ে নিই, ওর সঞ্চিত খাদ্যটা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে গ্লুকোজ তো উৎপন্ন হয়েছিল, তাহলে সঞ্চিত গ্লুকোজই থাকবে, অসুবিধা কোথায়, কিন্তু না, যখন সঞ্চিত হচ্ছে তখন কিন্তু এটা এই রূপে থাকছে, স্টার্চ রূপে থাকছে, শ্বেতসার রূপে, এই যে শ্বেতসার রূপে থাকছে। তাহলে এই রূপটা কি, এই রূপটা হচ্ছে এইটা, এর এর যে সংকেত হচ্ছে এইটা। আর যখন গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, যখন প্রথম সালোক সংশ্লেষের ফলে যখন উৎপন্ন হচ্ছে তখন হচ্ছে এইটা। তাহলে এইটার এইটার মধ্যে পার্থক্য বললাম যে এটা হচ্ছে দ্রবণীয়, অর্থাৎ এটা চট করে জলে গুলে যায়, এটা হচ্ছে দ্রাব্য বা দ্রবণীয়, এটা হচ্ছে দ্রবণীয় আর এটা হচ্ছে অদ্রবণীয়। তাহলে এইটা কি সুবিধা কি, উদ্ভিদের হঠাৎ দরকার পড়ে কেন অদ্রবণীয় করার জন্য, না উদ্ভিদের শরীরে আমাদের যেমন রক্তের সাহায্যে শরীরের চারদিকে ধরো অক্সিজেন, খাওয়ার, হরমোন, খনিজ লবণ, ভিটামিন এগুলো সাপ্লাই দিচ্ছি প্রত্যেকটা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে, তো উদ্ভিদ কি করে, উদ্ভিদ কার মাধ্যমে নিয়ে যায় এই এই খাবারগুলো, খাওয়ার, খনিজ লবণ, ভিটামিন, হরমোন ওদের শরীরেও তো আছে, এগুলোকে কি করে নিয়ে যাচ্ছে, কার মাধ্যমে যায় বলতে পারবে? আমাদের যেমন ধর রক্ত আছে, লসিকা আছে, তা উদ্ভিদের কে আছে, তার শুকনো অবস্থায় কোনো নল টল নেই যে নলের ভিতর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাবে, নিশ্চয়ই যাবে না, তাহলে কিভাবে যায় উদ্ভিদের শরীরে, কে বলবে দেখি, অঙ্কুর হাত তুলেছ? হ্যাঁ, উদ্ভিদের শরীরের ভিতরে তো জল আছে, সে তো খনিজ লবণযুক্ত জলকে সংগ্রহ করছে, সেই জল পাতায় পাঠাচ্ছে, পাতায় খাবার তৈরি হচ্ছে, সেই খাবার সারা শরীর দিয়ে আবার নেবে মূল পর্যন্ত যাচ্ছে, কাণ্ড যাচ্ছে, শাখা পোশাখায় যাচ্ছে, পাতায় যাচ্ছে, তাহলে সে কিন্তু জলের মাধ্যমে যাচ্ছে গুলে গুলে, কারণ তার শরীরে তো রক্ত নেই, তার শরীর জলের মাধ্যমে যাবে, তাই জলে যদি, যেহেতু জলের মাধ্যমে সব এদিক ওদিক প্রবাহিত হয়, তা সেখানে যদি গ্লুকোজ অবস্থায় রেখে দেয় সেটা সবসময় গুলে থাকবে, আর সে সবসময় বইতে সারা শরীরে সবসময় ছুটতে থাকবে, তাহলে অতিরিক্ত যে গ্লুকোজ সে সারাক্ষণ ওই জলের ভেতরে, জাইলেম বাহিকা ফ্লোয়েমের ভিতরে সে সবসময় তাহলে চলাচল করতে থাকবে, তাহলে বাকি পদার্থ বয়ে নিয়ে যাওয়া একটা রীতিমতো টাফ হয়ে যাবে, কারণ যে কোনো জিনিস যেটা আমার প্রয়োজন নেই সেটাকে যদি বয়ে নিয়ে যাই, আমি যদি তোমাকে যদি বলা হয় তুমি প্রতিদিন 20 কিলো একটা ব্যাগ তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি সেটা বই টই নিয়ে স্কুলে যাবে, কিন্তু 20 কিলো ব্যাগটাও তুমি প্রতিদিন নিয়ে যাবে, দরকার নেই সেটা, কিন্তু তাও তুমি নিয়ে যাবে, আবার নিয়ে আসবে, তাহলে তুমি কি হবে, বিরক্ত লাগবে, তোমার পক্ষে কষ্টকর লাগবে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে ঠিক একই কেস, তারা ওই যেটা দরকার নেই তার প্রয়োজনের অতিরিক্ত সেটা দেহ থেকে বাইরে বের করতে পারলে বাঁচে, কিন্তু বাইরে সেরকম হুট করে বের করে দেওয়ার কোনো সিস্টেমও নেই উদ্ভিদের ক্ষেত্রে। আমাদের প্রাণীদের ক্ষেত্রে যেমন রেচন পদার্থ আছে, রেচন পদার্থ নিষ্কাশনের জন্য সিস্টেম রয়েছে, ঘামের মাধ্যমে, মূত্রের মাধ্যমে বর্জ্য পদার্থ নিষ্কাশনের সিস্টেম রয়েছে, উদ্ভিদের দেহে কিন্তু এগুলো নেই,
তারা একটু অন্য মাধ্যম দিয়ে, অন্যভাবে, অন্য প্রক্রিয়ার মাধ্যমে থাকে, কিন্তু সেটাও খুব টাইম টেকিং ব্যাপার, লেন্দি। সেই কারণের জন্য ওরা কি করে, ওই গ্লুকোজটাকে জমা রাখার চেষ্টা করে। যখনই জমা রাখার সিদ্ধান্তটা নেয়, তখনই সঙ্গে সঙ্গে বলে তাহলে এটা কিন্তু অদ্রবণীয় করতে হবে, তাহলে তো জলে গুলো ছুটবে চারদিকে। তো তখন সেই জন্য কি করলো, ওইখান থেকে কি করে দেখো ডবল, এটাকে দেখো ডবল করে দাও, ডবল করে দিলে দেখো C12H24 O12, এখান থেকে 1 অণু জল বার করে নেয়। বার করে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল দেখো 12H22 আর O11, দেখো এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল তখন স্টার্চ বা শ্বেতসার। অর্থাৎ 2 অণু গ্লুকোজ থেকে 2 অণু গ্লুকোজ, দুটো গ্লুকোজ সরল অণু যোগ হলো, যোগ হলে এইটা তৈরি করলো, ডবল হয়ে গেল সব। ডবল হওয়ার পর ওখান থেকে 1 অণু জল বার করে নিয়ে ওটাকে অদ্রবণীয় শ্বেতসারে রূপান্তরিত করে দেয়, করে দিলে ওটা এবারে জমা রেখে দেয় শরীরে, যে কোনো পাতাতে, কাণ্ডে, মূলে, যে কোনো জায়গায় ওরা রেখে দিতে পারে, সেইটা রেখে দেয়। সেইটার সংকেত হচ্ছে এইটা। ওই জন্য এটাও শ্বেতসার, ওটাও শ্বেতসার, অসুবিধা নেই। ওই জন্য বলছে মাথা যদি মানে চিন্তা করার কিছু কারণ নেই, যেটা দেখতে পাচ্ছ ওইটা লিখলেও চলবে। ব্যাপারটা বোঝা গেছে কি? অর্থাৎ H2O, এই যে C12H22O11 দেখতে পাচ্ছ, চিনি বা সুগারকে, ওটা লিখলেও চলবে। আবার C6H12O6 তোমাদের ক্লাস 6 এর যেহেতু স্ট্যান্ডার্ড, তাহলে তোমরা ওইটা লিখলেও চলবে, অসুবিধা নেই। কিন্তু পার্থক্যটা কি জানিয়ে দিলাম, মনে রাখবে। এটা একটু উঁচু ক্লাসে লাগবে, তোমাদের ক্লাস 9-এ গেলেই তোমরা এটা নিয়ে পড়া, সালোক সংশ্লেষ যেখানে আছে সেখানেই চলে আসবে। ও যে যিনি পড়ান না কেন তিনি দেখবে কথায় কথায় দেখবে এই জায়গায় এসে হাজির হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো বলছে পাথুরে চুন। পাথুরে চুন দেখো ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, এই যে উচ্চারণটা হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বন, এখানে দেখো 3টে মৌল রয়েছে, ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন। তাহলে এটাও মনে রাখতে পারো। কিছুক্ষণ আগে তোমরা বলেছিলে 3টে, আমি যখন জিজ্ঞেস করছিলাম 3টে মৌল দিয়ে একটা যৌগ বলো, তোমরা চিনির কথা বলেছিলে। আর আরেকটা জিনিস দেখে রাখো, পাথুরে চুন, CaCO3। পাথুরে চুন মানে কোনগুলো গো? যেগুলো আমরা ওই যে শক্ত শক্ত, যে বেশ মানে কঠিন, যে এর মতো যে চুনগুলোকে, যেগুলো বাজার থেকে কিনে আনা হয়, তারপর জল দিয়ে রাখলে ওটা গুঁড়ো হয়ে যায়। ওই যে যখন শক্ত যে চুনটা থাকে সেটাকে পাথুরে চুন বলা হচ্ছে। যে লাইমস্টোন বলছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলছে পাহাড়ে যখন আমরা উঠছি তখন শ্বাসকষ্ট কেন? তো সব জায়গায় তো অক্সিজেন রয়েছে, সব জায়গাতে অক্সিজেন থাকার জন্য, তাহলে সব জায়গাতে তো অক্সিজেন থাকবে, পৃথিবীর সব জায়গাতে যেখানেই বায়ুমণ্ডল আছে সেখানেই তাহলে অক্সিজেন থাকার কথা, কারণ আমরা তো বলেছি বায়ু একটা মিশ্র পদার্থ। তা ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসের ঘনত্ব আর অক্সিজেনের পরিমাণটা কিন্তু বেশি থাকে ভূপৃষ্ঠের কাছাকাছি। হ্যাঁ, পাহাড়ের উপরে অভিকর্ষীয় টানে বাতাসের পরিমাণটা কমে যায়। অভিকর্ষীয় টানের জন্য মানে যখন পৃথিবী যে থাকছে, পৃথিবীর তো একটা পৃষ্ঠদেশ রয়েছে, পৃথিবীর একটা গোল, তাহলে তার পৃষ্ঠদেশ রয়েছে। এবার যখন গোল, বলের কথা ভাবো, তাহলে বল একটা গোল, তার মাথা, তার গায়ে 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 আমরা রয়েছি। তো বায়ুমণ্ডলটা তার উপরের দিকে থাকে, তার মানে কি বায়ুমণ্ডলটা ধরো এরকম, এইরকম ধরো পৃথিবীটা, তাহলে তার উপরের দিকে ধরো বায়ুমণ্ডলটা রয়েছে, বায়ুমণ্ডলটা ধরো এরকম করে রয়েছে, একটা স্তর রয়েছে এখানে বায়ুমণ্ডল, এইগুলো হচ্ছে বায়ুমণ্ডল। তার মধ্যে দেখো এই যে পৃথিবীর কেন্দ্র সবসময় কি করে, অন্যকে আকর্ষণ করে, মানে অন্য তার পৃথিবী পৃষ্ঠের উপরে, পৃথিবীর আশেপাশে যে বস্তুগুলো থাকে তাকে নিজের দিকে টানে, যাকে অভিকর্ষ বল বলা হয়। শুধু পৃথিবী টানে না, এই মহাবিশ্বের সমস্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করে, সেই বলটারও একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে মহাকর্ষ। আর পৃথিবী তার আশেপাশে, তার উপরিপৃষ্ঠে যে সমস্ত পদার্থ রয়েছে, সে ঘর বাড়ি, মানুষ, গরু, গরু, কুকুর, শিয়াল, গাছপালা, যা খুশি বলতে পারো, প্রত্যেককে তার নিজের কেন্দ্রের দিকে টানছে। তো যদি যখন টানছে যখন যে বলটা, সেটাকে বলছে অভিকর্ষ বল। তো স্বাভাবিক কারণে যে কাছে আছে তাকে বেশি টানবে। তো এই যে পৃথিবী ভূপৃষ্ঠের কাছাকাছি যে লেয়ারটা থাকে, এই লেয়ারটা এই জন্য বেশি ঘনত্ব হয়, ডেন্সিটিটা বেশি হয়, ঘন হয়। এবং পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি যে বায়ুমণ্ডলের স্তরটা থাকে, অনেকগুলো স্তর আছে তোমরা পড়েছো, তো তার মধ্যে ওই স্তরটা যেটা একদম পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি আছে, সেটাতে বলছে অক্সিজেনের পরিমাণটাও বেশি থাকে, ঘনত্বটাও বেশি থাকে। আর যত উপরের দিকে ওঠা যায়, যত উপরের দিকে আমরা উঠবো, তো তখন সেটা কমে যায়।
আর স্বাভাবিক কারণে পাহাড় যদি হয় তাহলে কি হবে, পাহাড়টা তো এরকম করে উপর দিকে রয়েছে, এরকম করে উপর দিকে রয়েছে, তাই না? তাহলে উঁচু দিকে রয়েছে, তার মানে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে রয়েছে। তো স্বাভাবিক কারণে ওখানে গেলে একটু তো কমবেই, ওই ঘনত্ব তো কমবেই অক্সিজেনের। আর সেই জন্য উপরের দিকে যখন যায়, পর্বতারোহী যারা যায়, যারা মাউন্টেনে রেগুলার ওঠানামা করছে, তারা দেখবে পিঠে দেখবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে উপর দিকে উঠছে, হ্যাঁ, যাতে উপরে গিয়ে শ্বাসকষ্টজনিত যে কারণের জন্য যাতে ওদের সমস্যাটা না হয়। আচ্ছা, এবারে আরেকটা প্রশ্ন আছে, দেখো তোমাদের বইতেই রয়েছে, এর আগের দিন ওই যে ধরো আলোচনা হয়নি, এটা কিন্তু আজকে ওই জন্য এটাকে বার করেছি। দেখো, গ্রীষ্মকাল আর শীতকাল আর বর্ষাকাল বলছে যে বর্ষাকালে ভিজে কাপড় শুকোতে দেরি হয়, কিন্তু গরমকাল বা শীতকালের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, তাড়াতাড়ি হয়। কেন না? স্বাভাবিক কারণে বাতাসে আগে প্রচুর জলীয় বাষ্প থাকে বর্ষাকালের দিকে, ওই যে দেখো গোল 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 গুটি গুটিগুলো দিয়েছে, তাই এগুলো যে জলীয় বাষ্প। তো গরমকাল বা শীতকালে এই জলীয় বাষ্পের পরিমাণটা ভীষণ কম থাকে বায়ুমণ্ডলে। কিন্তু বর্ষাকালটা যেহেতু স্যাঁতসেঁতে, সবসময় বৃষ্টি হচ্ছে, মেঘ ঘুরে বেড়াচ্ছে, স্বাভাবিক কারণে তখন বায়ুমণ্ডলে আমাদের জলীয় বাষ্পের পরিমাণটা তখন বেশি থাকে। তো বায়ুমণ্ডলে যদি বেশি থাকে, আর জামা কাপড় থেকেও তো জল, সে তো বাষ্পীভূত হতে হবে, সে তো বাষ্পীভূত হয়ে যাবে কোথায়? বায়ুমণ্ডলে যাবে। তো বায়ুমণ্ডলে তার নিজেই যদি প্রচুর জলীয় বাষ্প থাকে, সে তাড়াতাড়ি নেবে কি করে? আমার যদি পিপাসা পায় তবে তো আমি জলটা তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো না। আমার পিপাসা পেলো না, আমার খিদে পাইনি, আমাকে জোর করে খাওয়ালে আমি খেতে পারবো না। আমার যদি পেট ভর্তি থাকে, আমার দেখা গেল বিকালবেলা প্রচুর পরিমাণ টিফিন দিয়েছে, মা বেশ বেশি করে খাওয়ারটা দিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছি, তারপরে আবার 7টা 8টার সময় বলছে পড়া হয়ে গেছে, চল খাবি চল। হ্যাঁ, যদিও মা বলে এরকম, কিন্তু তোমরা যদিও টিফিনগুলো খাও না খুব একটা, সেগুলো তোমরা খেতেও চাও না, এটা তোমাদের ধর্ম, এই মৌলিক পদার্থ যৌগিক পদার্থের ধর্মের মতো। হ্যাঁ, না হলে ওই যে মৌলি বলো বা অঙ্কুর বলো, এখানে যারাই রয়েছো, হ্যাঁ, চেহারা খুব সুন্দর তোমাদের, একেবারে মানে বাঁধানসই সব চেহারা। তারপরে আইতি যারা রয়েছে আর কি, মানে এরা মার খাওয়া দাওয়ার ব্যাপারে যখন খাওয়ার দাওয়ার দেয়, তোমরা খুব যত্ন সহকারে খাও, বোঝা যাচ্ছে, প্রচুর যত্ন সহকারে খাও, যার জন্য এই অবস্থাটা হয়েছে তোমাদের। তবে জেনে রাখবে, খাওয়ার যদি না খাও তাহলে কিন্তু বিপদ আছে তোমাদের। জীবন বিজ্ঞান পড়ছো, জড়বিজ্ঞান পড়ছো, বিজ্ঞানের ছাত্র, জীবন বিজ্ঞানের ছাত্র, যদি খাওয়ার টাইম মতো না খাও, তাহলে কোষগুলো বাঁচবে কি করে? কোটি কোটি কোষ রয়েছে, কোষের মধ্যে প্রোটোপ্লাজম রয়েছে, প্রোটোপ্লাজম তৈরি হবে কোত্থেকে? তুমি যদি খাওয়ারটা না খাও। তোমরা অনেকের কাছ থেকে বুদ্ধি পাও, ডায়েট কন্ট্রোল করো, শরীর হালকা হবে, মোটা হইও না। মোটা হওয়ার দরকার নেই, কিন্তু একটা ভালো সুস্বাস্থ্য মানে মোটা হওয়া নয়, আবার সুস্বাস্থ্য মানে রুগ্ন হওয়াও নয়। নিঃসন্দেহে শরীরের মোটা হওয়াটা বা মোটা মানে মেদ জমে যাওয়াটা, যেটাকে বলে মেদটা যাতে শরীরে না হয় সেটা দেখতে হবে। কিন্তু খাওয়ার খেতে হবে, আর সেই খাওয়ারটাকে যদি তুমি জারিত করতে পারো, অর্থাৎ তুমি যদি ভাঙতে পারো তোমার শরীরে, তখন দেখবে তোমার মেদ তৈরি হবে না, তখন শরীরে কিন্তু মাংসপেশি তৈরি হবে। হাড়ের উপরে মাংসপেশিটা ভীষণ দরকার, না হলে পরের দিকে দেখবে লোড পড়াশোনা করার সময় দুর্বল হয়ে পড়ছো। মাথার যে কোষ, সেও তো কোষ, তাকে সেখানে প্রোটোপ্লাজম রয়েছে, খাওয়ার দিতে হবে ওখানে, খাওয়ার যত দেবে বুদ্ধি তত দেখবে সতেজ হচ্ছে, ব্রেনের যে এগুলো কোষগুলো সতেজ হচ্ছে। যত সতেজ হবে তোমার, যত তুমি চাপ দেবে, যত তথ্য তাকে দেবে, সে তথ্য সব চটপট রেকর্ডিং করবে। এটা কম্পিউটারের মতো জিনিস। তোমরা এখন মোবাইল দেখেছো, মোবাইলে চিপস দেখেছো, এই চিপ আমাদের পুরো মাথাতে পুরো চিপ ভর্তি রয়েছে। এই চিপ গুলোকে কিন্তু সবসময় স্ট্রং রাখতে হবে, পরিষ্কার হয়ে হ্যাং হয়ে গেলে সব সমস্যা। এ যা হয় আমাদের মাথাও তাই হবে। তুমি দুর্বল হয়ে গেলে, মাথা যদি দুর্বল হয়, মাথার কোষগুলো যদি দুর্বল হয়, তাহলে সে তো তথ্য নিতে পারবে না। ওই জন্য দেখবে একই বয়স, একই রকমে দেখবে একজন হয়তো খুব অসুখ বিসুখে ভুগছো, দেখবে তার পড়াশোনা করতে গিয়ে দেখবে কষ্ট হচ্ছে, মনে ইচ্ছা নেই যেন, আবার পড়ছে মনে রাখতে পারছে না। আরেকজন দেখো একই বয়সী, একই একটু ভালো বেশ খাওয়া দাওয়া টাইম মতো করছে, ব্যায়াম টাইম মতো করছে, খেলাধুলা টাইম মতো করছে, দেখবে সে চটপট করে ধরছে এবং তার মনেও রেখে দিচ্ছে। আর তুমি বলছো কেন আমি তো এখন মনে রাখি, মৌলি ধরো বলছে বা আইতি ধরো, এরা তো ভালো মনেও রাখে, উত্তরও দেয়, খুব ভালো কথা। বা অঙ্কুর, এরা তো চেহারা ফেহারা খুব একটা ভালো না, কিন্তু এরা মনে রাখছে। তাহলে কেন রাখছে? বলতে আমি তো মনে রাখি, তাহলে কি করে? আপনি তো বলছেন তার যুক্তি তো খাটছে না। যুক্তি খাটবে না নয়,
আর কয়েকটি দিন যেতে দাও, তোমরা তখন ছোট, তোমাদের তো তথ্য কম যাচ্ছে। এখন তোমরা যে তথ্যগুলোকে কালেকশন করছো, এরপরে যত দিন যাবে তত তোমার পরপর পরপর এই ফার্স্ট টার্মিনাল হলো, সেকেন্ড টার্মিনাল যখন হবে আবার কিছু তথ্য ঢুকে যাবে, থার্ড টার্মিনাল যখন হবে আবার কিছু তথ্য ঢুকে যাবে, 7-এ উঠবে আবার তথ্য ঢুকবে, 8-এ উঠবে আবার তথ্য ঢুকবে। তাহলে এতগুলো রাখবে কোথায়? এখন ক্যাসেট ফাঁকা আছে, চটপট করে নিয়ে নিচ্ছে, এখন বুঝতে পারছো না। তাই শরীর এখন থেকে তৈরি করতে শুরু করো। শরীরের মতো এত ভালো আর বন্ধু পাবে না পৃথিবীতে। যার শরীর ভালো নেই, যে সুস্থ নয়, তার পৃথিবীতে কোনো কিছুই ভালো লাগবে না। কোনো বন্ধুর সঙ্গে খেলতে ভালো লাগবে না, পড়াশোনা করতে ভালো লাগবে না, বাবা মা যা বলবে মনে হবে যেন বিরক্তকর ব্যাপার। বাবা মার মতো বোধহয় শত্রু নেই আর পৃথিবীতে, সারাক্ষণ এটা কর ওটা কর এটা কর ওটা কর করছে। কিন্তু শরীরটাকে ঠিক করে ভালো, দেখবে সব সুন্দর হয়ে যাবে। বুঝলে সুতন্নি? সুতন্নি হ্যাঁ স্যার। বলছি, এত খালি খাওয়া দাওয়া করে চুপটি করে বসে থাকলে হবে না। বেশি একা একা খেও না, বেশি ওই খাবারগুলো আমাদের একটু দিয়ে দাও, আমরা খেয়ে নেবো, অসুবিধা নেই। তোমার তখন কম হয়ে যাবে, ঠিক আছে? আমি বুদ্ধি শিখিয়ে দিলাম তো, ওখান থেকে আমাকে একটু দিয়ে দেবে, দিলেই ব্যাস হয়ে যাবে, তোমার তখন কম হয়ে যাবে। সুতন্নি কিন্তু ভালো, সুতন্নি কিন্তু বেশ শরীর স্বাস্থ্য ভালো, তবে একটু ওই বেশি ওই অলস প্রকৃতির হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, মার সঙ্গে একটু খাটাখাটনি করলে ভালো হয়, মার সঙ্গে খাটাখাটনি করতে চাইছে না। একদিন সবাই মিলে পৌঁছে যাব, খাওয়া দাওয়া করে চলে আসবো। আচ্ছা, তাহলে বর্ষাকালে জলীয় বাষ্পটা শরীরে বেশি থাকার জন্য সে আর নিতে পারছে না। আমাদের মতোই খাওয়ার বেশি থাকলে, খাওয়ার ভর্তি থাকলে যেমন খেতে পারি না, জল বাষ্প জলীয় মানে বায়ুমণ্ডলে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে সে নেবে কি করে? আর যখন থাকে না তখন চট করে টেনে নিল, তখন ওজন তখন তাদের শুকিয়ে যায়, তাই না? আচ্ছা, এরপরে বলছি দেখো তরল ধাতু, এই চারটা, এই যে ব্যতিক্রম, দেখো মনে রেখে দাও ভালো করে, তাহলে টুক করে লিখে নাও। একটা তরল ধাতুর নাম, ধাতু সাধারণত কঠিন হয়, কিন্তু তরল ধাতুর নাম পারদ, মার্কারি। পেন্সিলের সিস, খুব প্রয়োজনীয় জিনিস এবং খুব পরিচিত, এটা হচ্ছে গ্রাফাইট, অধাতু, কিন্তু এটা আবার বিদ্যুতের পরিবাহী। ব্যতিক্রম, অধাতু, উদাহরণ হচ্ছে গ্রাফাইট, কিন্তু এটা বিদ্যুতের পরিবাহী। লোহায় মরচে পড়ে, কি ধরনের পরিবর্তন? লোহাতে যখন মরিচে ধরে যাচ্ছে, কি ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। কেন বলতো? এখানে কি কি যোগ হয় বলো দেখি? রাসায়নিক পরিবর্তন মানে তো এক বা একাধিক মৌলিক পদার্থ যোগ হবে, তাহলে এখানে কে যোগ হচ্ছে? হ্যাঁ, ইয়েস, জলীয় বাষ্প। তো জলীয় বাষ্প মানে জলীয় বাষ্প, জল আসছে আর সাথে সাথে দেখবে আবহাওয়াতে বা বৃষ্টি বৃষ্টি পেলে দেখবে লোহা দেখবে মরিচা পড়ে যাচ্ছে, আর তার সঙ্গে অক্সিজেনটা যোগ হয়ে যাচ্ছে। গুড, এই তো, বাহ, একেবারে পরিষ্কার হয়ে গেছে মাথা, বুঝতে পারছি। চিনি শরবত কি ধরনের পদার্থ? মিশ্র পদার্থ, চিনি রয়েছে, জল রয়েছে, পারলে একটু লেবু দিয়ে দিতে পারো, দিলে সেটা আরো ভালো হয়ে যাবে, তিনটে আরো একটা পদার্থ হয়ে যাবে, মিশ্র পদার্থ। আচ্ছা, চিনিতে দ্রাব্যকে, চিনিতে দ্রাব্য নয়, মানে শরবতে দ্রাব্যকে, হ্যাঁ কে, হ্যাঁ, দ্রাবককে, দ্রাবক জল, আর দ্রবণ শরবত, দ্রবণ, দেখা যাচ্ছে? হ্যাঁ, তার মানে এটা হচ্ছে চিনি, দ্রাবক আর জল, এটা বেশি থাকে, 3 অক্ষর, জল, আর এটা হচ্ছে দ্রবণ, মানে এটা হচ্ছে শরবত, তাই না? তার মানে এইখানে দিয়ে এখান থেকেও প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, যে ধরো একটা নুনের সঙ্গে জল মিশিয়ে একটা নুন জল তৈরি করে দিল, সেখানে বললো দ্রাবক কোনটা, দ্রাবক কোনটা, মাল্টিপল চয়েস থেকে দিতে পারে, শূন্যস্থান পূরণ দিতে পারে, এক কথায় উত্তর দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত আজকে তাহলে এখানেই শেষ করছি। পরের দিন থেকে আমরা প্রশ্ন আলোচনা করব, শুরু করব, চ্যাপ্টার ধরে ধরে আগে করব, তারপরে প্রশ্ন বিচিত্রা বলো বা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো থেকে আছে সেগুলো থেকে প্রশ্নগুলো কালেকশন করব, করে ভালো করে আলোচনা করে দেবো, যাতে গন্ডগোল অসুবিধা না হয় কোথাও, ঠিক আছে? আর এই ভিডিওগুলো যেগুলো আছে আমি আস্তে আস্তে করে রেকর্ডিংগুলো ওখানে রেখে দেবো, আর পরের দিন আমরা
ওই তোমাদের ওই অ্যাপসটা কি করে হবে আমি দেখি, একটু রেকর্ডিংটা করি, আসলে পরীক্ষা টরীক্ষা চলছে তো একটু সময় পাচ্ছি না আর কি, এসে এসে মানে সময় চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, অসুবিধা নেই, পরের দিন আলোচনা করে দেবো, আস্তে আস্তে করে শুরু করি, সময় আছে এখন। ফেব্রুয়ারি মাসের মধ্যে মোটামুটি বাকি চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেকটা থেকে আরেকবার করে যদি আমরা রিভিশন করে দিই তাহলে আর অসুবিধা হবে না। আশা করি প্রশ্ন যখন আলোচনা করব তখন আবার রিভিশন হবে, অসুবিধা নেই তো। কোনো নতুন জিনিস এসে গেল সেটাকে আবার নিয়ে আমরা বিশ্লেষণ করব, বসবো, সেটা কোথা থেকে এলো, কি ব্যাপার আবার জানবো। এই বারবার জানতে জানতে দেখবে মনে পড়ে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে তাহলে, হ্যাঁ বলো, কি বলছো বলো। ভূগোল একটু করাবেন, ভূগোল। আচ্ছা করাবো, আগে এইটাকে একটু রপ্ত করে নিই, আমরা শুরু করে দিই, সময় আছে অনেক তো, ভূগোল করিয়ে দেবো, ভূগোলটাও শেষ করে দেবো, চিন্তা করেন। ভূগোলের সমস্ত চ্যাপ্টার যতগুলো আছে ইউনিট 1 পর্যন্ত সব চ্যাপ্টার প্র্যাকটিস করিয়ে দেবো, চিন্তা নেই। আর পড়িয়েও দেবো দরকার পড়লে। আচ্ছা তাহলে আছে, গুড নাইট সবাইকে, গুড নাইট স্যার। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, খাওয়া দাওয়া মন দিয়ে করবে, পড়াশোনা ঝগড়া করবে না।